যে বরফ পড়ে আছে, সাদা সাদা বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ পড়ে আছে। সিমলা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের সিমলা জেলার একটি শহর। ছবির মতো সুন্দর পাহাড়ে ঘেরা একটি শহর, যেখানে সবুজে ঘেরা জঙ্গল, বরফে ঢাকা পাহাড় আপনাকে হাতছানি দেবে। যেখানে রয়েছে ঝাঁ চকচকে মল রোড, রাস্তাঘাট আর সুন্দর এক সূর্যাস্ত। আমাদের এবারে ট্রিপ ছিল সিমলা, কাসোল, কুলু, মানালি। আজকের পর্বের ভিডিওতে আমি নিয়ে যাব আপনাদের সিমলা। আপনাদের জানাবো কি কি ঘুরে দেখবেন সিমলাতে। চলুন আজকের ভিডিওতে জেনে নিয়ে আপনারা সিমলা কখন যাবেন, কখন গেলে বরফ দেখতে পাবেন, হোটেল খরচাই বা কীরকম, কীভাবে পৌঁছাবেন আপনারা সিমলা, সব কিছুই নিয়ে রয়েছে আজকের ভিডিও। 1864 খ্রিস্টাব্দে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতার পর শহরটি পূর্ব পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী শহর করা হয়। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনিজ বক্স। প্রথমেই জেনে নিই আপনারা সিমলা কিভাবে আসবেন। সাধারণত 3 রকমভাবে আপনারা সিমলা আসতে পারেন। প্রথমেই চলে আসুন হাওড়া স্টেশন। হাওড়া থেকে ধরে নিন নেতাজি এক্সপ্রেস। ট্রেনের ভাড়া স্লিপার ক্লাসে 710, এসি 3 টায়ারে 1860 এবং 2 টায়ারে 2675 টাকা। নেতাজি এক্সপ্রেস রাত 9টায় ছাড়ে। কালকা পৌঁছাতে সময় লাগবে 29 ঘন্টা। সড়ক পথে আপনারা তারপর পৌঁছে যান সিমলা। সড়ক পথে দূরত্ব 86 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। আপনারা যদি শেয়ারে যান তাহলে 200 টাকা, আর গাড়ি বুক করে গেলে লাগবে প্রায় 3500 টাকা। আমি প্রেফার করব কালকা থেকে আপনারা টয় ট্রেনে করে সিমলা যান। আমি গেছিলাম টয় ট্রেনে করে সিমলা, সে এক দারুণ অভিজ্ঞতা। আমি সময় বাঁচানোর জন্য কলকাতা থেকে বিমানে চলে যাই দিল্লি। দিল্লি থেকে আপনারা ট্রেনেও যেতে পারেন কিংবা গাড়ি বুক করেও চলে যেতে পারেন কালকা। সিমলা সাইট সিনে আমরা প্রথমেই আসলাম সংকটমোচন মন্দিরে, হনুমানজির মন্দির। আমরা দর্শন করে আমাদের সাইট সিন শুরু করব। চারিদিকে পাহাড়ে ঘেরা মন্দির আর রয়েছে সবুজ জঙ্গল। আমরা সিমলা একদিন থাকবো। একদিনে সিমলার কি সাইট সিন করা যায় তাই দেখাচ্ছি আপনাদের। কালকে আমরা চলে যাব সিমলা থেকে কাসোল। আমার আগের পর্বের ভিডিওতে কালকা সিমলা টয় ট্রেনের আমি পুরো জার্নির ভিডিও দেখিয়েছি। আপনারা পিক সিজনে গেলে কালকা থেকে টয় ট্রেনের টিকিট কিন্তু আগে থেকেই কেটে নেবেন। যদি মনে করেন ওখানে গিয়ে কাটবেন তাহলে কিন্তু টিকিট পাবেন না। IRCTCর ওয়েবসাইট থেকে আপনারা টয় ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। প্রথমেই রয়েছেন রাম, সীতা আর হনুমানজি। পুজো দেওয়ার জন্য বাইরে সব সামগ্রী বিক্রি হচ্ছে। প্রথমেই বাঁদিকে রয়েছে গণেশজির মন্দির, এরপরে মহাদেব বিরাজ করছেন। এরপর ভেতরে চলে গেলাম আমরা আর এক মন্দিরে। এখানে পূজিত হচ্ছেন হনুমানজি আর মহাদেব। ছবির মতো পাহাড়ে ঘেরা সিমলা শহর। চলুন এরপর চলে যাই আমরা আমাদের পরের ডেস্টিনেশন। ঝকঝকে প্রাণবন্ত এক শহর, পাহাড়ের কোলে ছবির মতো সাজানো ঘরবাড়ি। সিমলাতে যদি আপনারা বরফ দেখতে চান তাহলে ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পর্যন্ত আসতে পারেন। সবচেয়ে বেশি বরফ দেখা যাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। বর্ষাকাল ছাড়া বছরে যে কোনো সময় আপনারা সিমলা চলে আসতে পারেন। পিক সিজনে কিন্তু হোটেল ভাড়া বেশিই হয় অন্যান্য সময়ের তুলনায়। আজকে আমি আপনাদের সিমলার বেশ কিছু হোটেলও দেখাবো। সিমলা থেকে আপনারা কুফরি ঘুরে আসতে পারেন, দূরত্ব 15 কিলোমিটার। তবে আমি বলবো বরফের সময় যদি আসেন তাহলে কুফরি গিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। আপনারা মানালিতে অনেক বরফ দেখতে পাবেন। কুফরিতে রয়েছে সাধারণত বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেগুলো আপনারা মানালির সোলাং ভ্যালিতে অনেক পেয়ে যাবেন। কুফরি যেতে আসতে একদিনের গাড়ি ভাড়াও এক্সট্রা লেগে যাবে। আর বয়স্কদের নিয়ে কুফরি যাওয়াটা বিপজ্জনক, কারণ ওখানে ঘোড়ায় চড়তেই হয়। আমরা চলে এসেছি সিমলাতে আমাদের সেকেন্ড পয়েন্ট দেখতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্টাডি।
চলুন এবার জায়গাটা ঘুরে দেখে নিই। বাইরের টিকিট, ভেতরের টিকিটের গাইডেড ট্যুর ম্যান্ডেটরি এবং ওখানে ফটোগ্রাফি অ্যালাউড না। ভেতরের টিকিট 100 টাকা করে। ভেতরের টিকিট 100 টাকা করে, ওখানে গাইড ম্যান্ডেটরি। আর বাইরের জন্য 30 টাকা করে পার হেড, 90 টাকা। আমরা শুধু বাইরের টিকিট কেটে নিলাম, আমাদের হাতে সময়ও কম ছিল আর ভেতরে ঢুকতে গেলে আরও 1 ঘন্টা ওয়েট করতে হতো। এই ভবন আগে ছিল রাষ্ট্রপতি নিবাস। 1880 সালে নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1888 সালে। প্রায় 331 একর জায়গা জুড়ে অবস্থিত। ব্রিটিশ আমলে ছিল ভাইসরয়ের লজ, ব্রিটিশ ভাইসরয় এখানে থাকতেন। সেই সময় নির্মাণ খরচ হয়েছিল প্রায় 38 লক্ষ টাকা। স্বাধীনতার পর ভারতের প্রেসিডেন্ট কদিনের জন্য এখানে থাকতেন। ভবনের অসাধারণ আর্কিটেকচার আপনাদের মুগ্ধ করবেই। প্রফেসর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিন্তাভাবনা অনুযায়ী এই বাড়িটি হস্তান্তর করা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিতে। এখন আমরা দাঁড়িয়ে আছি সিমলার রাষ্ট্রপতি ভবন বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি সিমলার সামনে। আজকের দিনে দাঁড়িয়ে এই বিল্ডিংটার একটা অন্য গুরুত্ব আছে। যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে বা আমরা যারা ইতিহাস পড়েছি আমাদের স্কুল জীবনে, তারা সিমলা চুক্তিটা পড়েছিলাম। সিমলা চুক্তির গুরুত্ব শুধুমাত্র ভারতবর্ষ না, পাশের দুটো প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের কাছেও এই সিমলা চুক্তি সমানভাবে গুরুত্বপূর্ণ। 1972 সালের 2রা জুলাই ইন্দিরা গান্ধী এবং তখনকার পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এই সিমলা চুক্তিতে সাইন করেছিল বাংলাদেশকে একটা পৃথক রাষ্ট্র হিসেবে মান্যতা দেওয়ার জন্য। মানে এক কথায় 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের, তাতে অফিসিয়ালি পাকিস্তান এই বিল্ডিংয়ের মধ্যেই সারেন্ডার করেছিল। এখানে জুলফিকার আলী ভুট্টো এসেছিল এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মান্যতা দিয়েছিল। এবং বলে রাখি, আজকের দিনে এই বিল্ডিংটার মাহাত্ম্যটা কতটা, কারণ আমাদের এক প্রতিবেশী দেশ, এই দুটো দেশের মধ্যে এক প্রতিবেশী দেশ হয়তো অনেক রকম ভাবছে যে বাংলাদেশের ইতিহাসে ভারতবর্ষের গুরুত্বটা কি। আসলে বাংলাদেশ তৈরি হয়েছিল ভারতবর্ষের হাত ধরেই। ভারতবর্ষই বাংলাদেশকে হাত ধরে টেনে তুলে বাংলাদেশ রাষ্ট্রটার জন্ম দিয়েছিল। তারই একটা নিদর্শন হলো এই সিমলার রাষ্ট্রপতি ভবন, যেখানে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। তার পাশাপাশি কিন্তু সিমলা চুক্তির কতগুলো দিক এটাও ছিল যে ভারতবর্ষ এবং পাকিস্তান দুজনকে স্বাধীন দেশ হিসাবে মর্যাদা দেবে এবং যুদ্ধবন্দীদের, যারা 71-এর যুদ্ধে দুই দেশেরই যে বন্দী যারা ছিল, তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার চুক্তি এই সিমলা এগ্রিমেন্ট বা সিমলা চুক্তিতে হয়েছিল। রাস্তাতে নুড়ি পাথর ফেলা, বেশ খসখস আওয়াজ হচ্ছে হাঁটতে গিয়ে। খুব সুন্দরভাবে মেইনটেইন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ভেতরে একটি ক্যাফেও রয়েছে, সামনে রয়েছে বিশাল লন। ঢুকে এই বিল্ডিংটা আমার অনেকটা কালিম্পংয়ের মর্গান হাউসের মতো লাগলো। মানে ওখানেও যেরকম দেখেছিলাম স্ট্রাকচার, এখানেও আর কি, তবে ভেতরটা আরো সুন্দর। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চললাম। চলুন এরপর চলে যাই আমাদের পরের গন্তব্যস্থলে। এবার আমরা চলে আসলাম জাকু হনুমানজির মন্দির। এসেই এত ঠান্ডা লাগছিল, ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। সিমলার সব থেকে উঁচু স্থান বলা হয় জাকু হনুমানজির মন্দির, উচ্চতা 8054 ফিট। আমরা এক্সকেলেটর করে উপরে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। এক্সকেলেটরে করে ওঠার জন্য পার হেড টিকিট লাগলো যাতায়াতের 20 টাকা করে। আর আপনারা যদি হেঁটে উঠতে চান, পাশে সিঁড়ি রয়েছে, ওটাতেও উঠতে পারেন, তো সেক্ষেত্রে কোনো টিকিট নেই। উপরে গিয়ে আমরা রোপওয়ের জন্য টিকিট কাটবো। ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটাই। আমরা কিছুটা এক্সকেলেটরে করে উঠলাম। এই যে পাশে রয়েছে সিঁড়ি আর এখানে রয়েছে এক্সকেলেটর। প্রায় 108 ফিট উঁচু হনুমানজির মূর্তি। 4 নভেম্বর 2010 সালে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে এই মূর্তি নির্মাণ করা হয়। আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রচুর বানর রয়েছে, তাদের কাছ থেকে নিজেদের চশমা ব্যাগ খুবই সাবধানে রাখবেন। এখানে দশেরাতে বিশেষ উৎসব পালন করা হয়।
এবার আমরা চললাম জাকু রোপওয়ের পথে। আমি এই মুহূর্তে রয়েছি সিমলার হাইয়েস্ট পিকে। এখানে কিন্তু বরফও পড়ে রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে বরফ পড়ে আছে, সাদা সাদা বরফ, ঠান্ডা ঠান্ডা। এখানে পুরো বরফ পড়ে রয়েছে, খুব ঠান্ডা বরফ। এখানে কিন্তু বাদরের থেকে ভীষণ সাবধান লেখাই আছে, আমাদের বলেও দিয়েছিল। টিকিট কেটে নিলাম। এই জায়গাটা ওয়েটিং জোন, এখানে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। ভেতরের ওয়েটিং জোনে শুকনো খাবার দাবার, চা কফিরও ব্যবস্থা রয়েছে, আপনারা কিনে নিতে পারেন। রোপওয়ে টিকিট আমাদের পার হেড লাগলো 265 করে, আর বাচ্চাদের জন্য মানে মিঠাই লাগলো হচ্ছে 210। রোপওয়ের জন্য মোটামুটি আমাদের 45 মিনিট ওয়েট করতে হলো। ফাইনালি চলে আসলো আমাদের টার্ন। পুরাণের কাহিনী অনুযায়ী হনুমানজি যখন সঞ্জীবনীর খোঁজ করছিলেন তখন তিনি এখানে এসে বিশ্রাম নেন। জায়গাটি কিন্তু ভারী সুন্দর, চারিদিকে বরফ পড়ে রয়েছে আর তার মাঝে পাইনের জঙ্গল। একটা সিটিং ইউনিট 6 জন করে। আমরা যাব ওয়ান ওয়ে, আমরা ফিরবো না, আমরা নিচেই শুধু নামবো। পাইনের জঙ্গলের মাঝে মাঝে যে বরফ পড়ে রয়েছে জায়গাটাকে আরো সুন্দর বানিয়ে দিয়েছে। রোপওয়ের ওপর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। আপনারা সিমলা আসলে রোপওয়ে কখনো মিস করবেন না। সিমলা শহরটাকে উপর থেকে দেখতে ভারী সুন্দর লাগছে। আপনারা জাকু টেম্পল হেঁটেও যেতে পারেন কিংবা গাড়িতে করেও যেতে পারেন, রিজার্ভ করে নেবে গাড়ি 500 টাকা। রোপওয়ে থেকে নামলাম, ওপরে যা মারাত্মক ঠান্ডা ছিল, আমি পুরো কাঁপছিলাম। এই কাকু টেম্পলে গিয়ে আমাদের রোপওয়ে টিকিট কাটার সময় একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম না মানে আমরা জিজ্ঞেস করেছিলাম, তাই তো? অ্যাকচুয়ালি জাকুতে আমরা যখন উপরে এসকেলেটর দিয়ে উঠি, একদম আগে এসকেলেটরের ব্যবস্থা ছিল না, এখন এসকেলেটরের ব্যবস্থা আছে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই জাকুর টপে। এবার ওখানে গিয়ে একটা দোকানের সামনে লেখা আছে দেখছি এই যে রোপওয়ে চার্জেস টু সিমলা মল রোড 250 টাকা পার পার্সন। তারপরে আমি গিয়ে জিজ্ঞেস করি যে টিকিট কোথায় পাবো, তখন বলছে টিকিট তো আমরাই দিই, কিন্তু আজকে আমাদের দিতে না করেছে। আমি বললাম তাহলে কি টিকিট কি বন্ধ হয়ে গেছে, আর কি খুলবে না? বলছে আজ তো ऐसा ही बोला है, हमें नहीं लगता है कि आज नहीं खुलेगा। আমি বললাম যে কেন এরকম কেন? বলছে প্রচুর ভিড় হচ্ছে তাই জন্য। তা আমি বললাম और कोई टिकट काउंटर है? তখন ও বলছে আমাকে যে পাতা নেই। আমি বললাম, আমি ভাবলাম যে এখানকার লোকাল যারা টিকিট লেখা আছে আর দোকানের সামনে, ও বলছে যে আর কোনো টিকিট কাউন্টার নেই। তখনই আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো যে এরা কারা, এরা কি আদৌ অথরাইজড টিকিট মানে দেয়, মানে এদের কি সেই অথরিটিটা আছে টিকিট বিক্রি করার? গেলাম মন্দিরের কাছে গেলাম, তারপরে ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম একজন সিকিউরিটি গার্ড বা ওখানে কোনো শপকিপারকেই জিজ্ঞেস করলাম যে এখানে টিকিট কাউন্টার কোথায়। ডাইরেক্ট এই কথাটাই জিজ্ঞেস করলাম যেখানে টিকিট কাউন্টারটা কোথায় রোপওয়ে। তখনও আমাকে একটা জায়গা দেখিয়ে দিল। তারপরে ওখানে গিয়ে যেতে যেতে দেখছি যে একটু লাইন আছে, ঠিক আছে, টিকিট কাটা গেছে, টিকিট কাটা যাচ্ছে। মানে আপনার ফ্রড হতে পারেন এখানে কোন কোন জায়গায়, তো সেগুলোই জাস্ট বলে রাখা। প্রচুর দোকানপাট রাস্তার পাশে। জাকু টেম্পল থেকে আমরা হেঁটে ক্রাইস্ট চার্চের পাশ দিয়ে বেরোলাম। ক্রাইস্ট চার্চ উত্তর ভারতের দ্বিতীয় পুরাতন চার্চ। এই জায়গাকে দ্য রিচ বলা হয়। 1844 সালে কলকাতার বিশপ ড্যানিয়েল ইউসন এই চার্চের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করেন। 1857 সালে প্রতিষ্ঠা হয় এই চার্চ প্রায় 50,000 টাকা খরচা করে। 1860 সালে এটি নির্মাণ করা হয়। মঙ্গল থেকে রবিবার খোলা থাকে।
পাশেই রয়েছে স্টেট লাইব্রেরি সিমলা, 1000-এরও বেশি বই রয়েছে এখানে। সিমলা মেলে হচ্ছে উইন্টার কার্নিভাল, কালচারাল প্রোগ্রাম, সাথে বিভিন্ন রকমের স্টল বসেছে দোকানের। নানা রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। সিমলা ম্যাল ঘুরে হাঁটতে হাঁটতে মনে হবে আপনারা যেন বিদেশে কোথাও চলে এসেছেন। এরপর আমি আপনাদের নিয়ে যাব দারুণ এক সূর্যাস্ত দেখতে। সিমলা ম্যাল থেকে হাঁটা রাস্তা। সিমলা ম্যালে যেন একটা অন্য জাদু রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ আর্কিটেকচারের বিভিন্ন বাড়ি, একদম ছবির মতো। মলে বেশ অনেকটা সময় কাটিয়ে নিন। সিমলা জিপিও, পোস্ট অফিস। এটা হলো সিমলা মিউজিয়াম। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, আর আমরা চলেছি এখন সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। পুজো দেওয়ার জন্য বাইরে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। চলে আসলাম সিমলা কালীবাড়ি। সিমলার নামকরণ হয় শ্যামলা দেবী থেকে। শ্যামলা মা কালীর অবতার। 1845 সালে রামচরণ ব্রহ্মচারী জাকু পাহাড়ে শ্যামলা দেবীর মন্দির নির্মাণ করেন। তারপর ইংরেজরা এইখানে এটি স্থানান্তরিত করেন। মন্দিরের একদম ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এখান থেকেই দেখলাম আমরা এক দারুণ সূর্যাস্ত। তারপর আমরা আবার ফিরে গেলাম ম্যাল রোডে। সামনেই রয়েছে সিমলা টাউন হল। এখন মল রোড যেন আরো সুন্দরভাবে সেজে উঠেছে। নানা রকম লাইটের, সূর্যের হালকা আভাতে মল রোড যেন আরো বেশি চকচক লাগছে। ডিনারটা আমরা সেরে নিয়েছিলাম ম্যাল রোডে। খাবারের কিন্তু এখানে প্রচুর অপশন রয়েছে। মল রোডে কিন্তু ঘোরাচড়ারও ব্যবস্থা রয়েছে। ঘোড়াগুলি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন যে জায়গাটা রয়েছি সেটা লক্কর বাজার। সিমলা মল থেকে একটু নিচে নেমে এসে লক্কর বাজার, স্লাইড যে রাস্তাটা বাদিকে চলে গেছে সেখান দিয়ে এখানে প্রচুর দোকানপাট রয়েছে। সিমলা মলের থেকে লক্কর বাজারে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম। আমরা কিন্তু লক্কর বাজার থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এরপর চলে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেল সত্যম গ্র্যান্ড। এখন চেক ইন করছি। সারাদিন ঘুরে টুরে বেশ ঠান্ডা। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আরও বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। হ্যালো, দুটো সেটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে টিভি ইউনিট, ইলেকট্রিক কেটল, ওয়ার্ড্রব, মিরর, ব্ল্যাঙ্কেট এক্সট্রা দেওয়া আছে। আজকে আমরা সিমলা থেকে যাব কাসোল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন পর্বের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।